দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১। আমি নীলুফা জাহান তিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। এবং ঈদ এলেই আমরা দেখে থাকি যে রাজধানী থেকে নারীর টানে বাড়ি ফেরেন প্রিয়জনদের সাথে ঈদ করবার জন্য অসংখ্য মানুষ, লাখো মানুষ রাজধানী ছেড়ে যান। এবং ঈদ যাত্রায় আমরা এবারও দেখেছি উত্তরবঙ্গের বাস যাত্রায় বিপর্যয় ঘটেছে। যাত্রীরা বলছেন প্রশাসনের পক্ষ থেকে ভোগান্তিহীন যাত্রার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার দেখা মেলে না। আজকে আমরা ঈদ যাত্রা নিয়ে কথা বলতে চাই এবং একই সাথে যেহেতু কোরবানির ঈদ, বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলবো। তবে শুরুতেই সহকর্মীদের কাছ থেকে একটু খবর জেনে নেব। হাবিব রহমানের প্রতিবেদন দেখব। বাস কাউন্টার থেকে ঈদ যাত্রার ভোগান্তিটা শুরু। নির্ধারিত সময়ে এসেছেন কিন্তু বাস নেই। এরই মধ্যে বাসের অপেক্ষায় ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কাঙ্ক্ষিত বাসের দেখা মেলে না। কল্যাণপুরে হানিফ, শ্যামলী, এসআর, আগমনী সহ সব কাউন্টারেই যাত্রীর ভিড়। পরিবারের শিশু ও বয়স্কদের নিয়ে ঈদ যাত্রায় বাসের জন্য এই অপেক্ষার কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে। একত্রে যাওয়ার একটা আমাদের টেন্ডেন্সি থাকে, আর ঈদের ছুটিটা তো আসলে একটা নির্দিষ্ট একটা টাইমের ছুটিটা। ওই ছুটির কারণে দেখা যাচ্ছে যে মহাসড়কগুলোতে অনেক গাড়ি বেড়ে যায়, অনেক যাত্রী বেড়ে যায়। বাস না পাওয়ার ভোগান্তির সাথে যুক্ত হয়েছে ভ্যাপসা গরমের কষ্ট। তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতিটা প্রায় ৪২ ডিগ্রি। রাস্তায় দাঁড়ানো কিংবা বসে থাকা যাত্রীদের কষ্টটা ছিল আরো বেশি। খুবই গরম, খুব কষ্ট পাইতেছি, রাস্তার মাঝে বসে আছি। যানজটের কারণে বাস টাইমলি আসতেছে না। রাস্তাঘাটে যাওয়ার সময় একটা বড় জ্যামের মধ্যে বসে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হয়। পরিবহন শ্রমিকরা বলছেন রাস্তায় বিভিন্ন স্থানে যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস পৌঁছতে পারছে না। রাস্তার যানজটের কারণে চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত যানজট আছে, এই কারণে আমাদের গাড়ি দেরি হচ্ছে। কিছু কিছু শিডিউল ঠিক আছে, কিছু কিছু শিডিউল বিভ্রান্তি হচ্ছে এই রাস্তার যানজটের কারণে। যেমন গাবতলী গরুহাটা, আবার ওখানে আপনার চন্দ্রার পাশে যে কালিয়া করে, ওখানে আমার একটু জ্যাম লাগে। এই যাত্রীরা বলছেন প্রতিবার ঈদেই যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন নানা উদ্যোগের কথা বললেও ভোগান্তি পিছু ছাড়ে না। তাদের অভিযোগ তদারকির অভাবেই এই অবস্থা। প্রত্যেকবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে সড়ক ব্যবস্থা খুব উন্নত, কিন্তু যখনই আমরা রাস্তায় নামি তখনই আমরা দুর্ভোগের শিকার হই। যেমন আমার বাস 10টায়, আমি এখানে 9:30 ইন টাইম পৌঁছায় গেছি। এখন আমাকে বলতেছে যে সেই বাসের রাস্তায় জ্যামের জন্য দেরি হয়েছে। ঈদযাত্রার এই ভোগান্তির শেষ কবে তা জানেন না কেউ। হাবিব রহমান, ৭১, ঢাকা। অতিথিদের যুক্ত করে নেব। আমাদের সাথে আজকে যুক্ত আছেন হাইওয়ে পুলিশের প্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন খান এবং আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিক্ষক বুয়েটের। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে এবং ঈদ মোবারকও জানাচ্ছি। প্রথমেই মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সড়ক পথে আমাদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এমনটি আমরা শুনে থাকি। রাস্তা প্রশস্ত হয়েছে, ফ্লাইওভার হয়েছে অনেক জায়গায়, কিন্তু তারপরও এই ভোগান্তির চিত্র, সেটি কেন? এই যে বাস পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে, মহাসড়কে কেন যানজট তৈরি হচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আগামীকালকে ঈদ, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। ভোগান্তির যে কথা বলা হচ্ছে সেটা অনেকটাই আপেক্ষিক। ভোগান্তির কথা মনে আছে এখন থেকে 10-15 বছর আগে, যেমন আজকে কিন্তু ঈদের আগের দিন ঈদ যাত্রা অনেকটা প্রায় সমাপ্ত হয়েছে। এখন স্বাভাবিকের থেকেও কিন্তু এই মুহূর্তে রাস্তায় কিন্তু যানবাহনের সংখ্যা কম আছে। এই অবস্থাটা ছিল না। এই দিনেও মানুষ অপেক্ষা করতে হতো তার বাড়ি যাওয়ার জন্য, গন্তব্যস্থলে যাওয়ার জন্য, এবং রাস্তার মধ্যে ঈদ করতে হতো। সুতরাং সেই ভোগান্তি নিরসন হয়ে আজকে অনেক ভালো পরিস্থিতি হয়েছে। সেগুলো ঠিকই, এই যে আমাদের মহাসড়কের যে উন্নয়ন হয়েছে, 4 লেন হয়েছে, 6 লেন হয়েছে, ডেডিকেটেড সার্ভিস লেন হয়েছে, পদ্মা সেতুর মতো সেতু আমাদের মহাসড়কে যুক্ত হয়েছে। এটা যেমন হয়েছে, স্বাভাবিক আরেকটি হলো যেটা আমরা যারা বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ সহ আমরা অন্যান্য পুলিশ ইউনিট এবং আমাদের অংশীজন মিলে সবাই, আমাদের মন্ত্রণালয় এবং বিআরটিএ সবাই মিলে যে আমাদের দেশের সমন্বয়ের মাধ্যমে যে আমরা যে ব্যবস্থাপনার সাথে যুক্ত, এটারও একটা দক্ষতা হয়েছে। সাথে প্রযুক্তির ব্যবহারগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে বৃদ্ধি করেছি। আমাদের সিসি ক্যামেরার ব্যবহার হয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরার আওতায় এসেছে সম্পূর্ণভাবে। এছাড়াও বাংলাদেশ পুলিশের
উদ্যোগে, হাইওয়ে পুলিশের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আমাদের সিসি ক্যামেরা আছে। আমরা বডি অন ক্যামেরা ব্যবহার করছি প্রত্যেকটা পুলিশ সদস্য, হাইওয়ে পুলিশে যারা ডিউটি করে থাকে। আমরা ড্রোন পর্যন্ত ব্যবহার করছি যে এই যানজট নিরসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। সার্বিকভাবে আমাদের ডেপ্লয়মেন্ট, হ্যাভি ডেপ্লয়মেন্ট থাকে সাধারণ ডেপ্লয়মেন্টের থেকেও। আমরা ঈদের দিন পর্যন্ত, ঈদের রাত পর্যন্ত বাংলাদেশ পুলিশের প্রতিটা সদস্য ছুটি না যে রাস্তায় থাকি এই স্বাচ্ছন্দ্যময় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করবে। এবং এখন অনেকটাই আমরা প্রত্যেকবার চিন্তা করি যে বিশেষ করে বিগত 2-3 বছরের মধ্যে একটা ঈদ থেকে আর একটা ঈদ আরো কতটা স্বাচ্ছন্দ্যময় নিরাপদ হবে এবং যানজট মুক্ত হবে, সেটার আমরা এক ধরনের ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবসময় সেই দিকে আমাদের দৃষ্টি থাকে। এবং গত কয়েকটা ঈদ এই ইয়েতে আপনাদের মিডিয়াগুলোতে প্রশংসিত হয়েছে, আপনারা সাংবাদিকবৃন্দও বলেছেন, সাধারণ মানুষও বলেছেন যথেষ্ট স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক হয়েছে এবং নিরাপদ হয়েছে। এবারেও কিন্তু সেই একই অবস্থা। তারপরেও যখন আমরা লাখো লাখো মানুষ, বিশেষ করে ঈদের একদিন আগে বা 2 দিন আগে, যখন আমাদের শ্রমিক ভাইয়েরা শ্রমিক অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে ঢাকা এবং গাজীপুরের অঞ্চল থেকে, যেখান থেকে নবীনগর থেকে বাইপাইল হয়ে চন্দ্রার দিকে যে মুভমেন্টটা উত্তরবঙ্গগামী, সেখানে অসংখ্য লাখো লাখো মানুষ একবারে নামার কারণে কিন্তু একটা সমাগম হয়, একটা স্লথ হয়, আমাদের গতিটা কিছুটা মাঝারো ধরনের যানজট তৈরি হয়, যে কারণে যানবাহনের ধীর গতি হয়। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আপনি যে বিষয়গুলো বলেছেন, যে ধরনের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এসেছে, বিশেষ করে ঈদে বাড়ি ফেরার ক্ষেত্রে আগের চাইতে ভোগান্তি কমেছে, এটির সাথে আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত করব না, কিন্তু যতক্ষণ পর্যন্ত একেবারেই ভোগান্তিহীন যাত্রা না হবে, এবং আমরা ঈদযাত্রা শুরুর আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে শুনি যে এবার ঈদযাত্রা স্বস্তির হবে, সে ধরনের এক ধরনের আশ্বাস তাদের কাছ থেকে থাকে। আজকের একটি খবরই বলি, রংপুরে 7 ঘন্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত। উত্তরবঙ্গে এবার আমরা তীব্র যানজট কিন্তু দেখেছি, লম্বা সময় সেখানে মানুষকে অপেক্ষা করতে হয়েছে, এবং সেখানটায় যাত্রীরা যেমনটি বলেছেন যে পুলিশের দায়িত্বহীনতার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 2টি বাস বিকল হয়ে গেছে এবং সেই বাসগুলো সরানোর ক্ষেত্রে দেরি করা হয়েছে, এমন বক্তব্য এসেছে। না না না, ঠিকই আছে। এই যে আমরা স্বাভাবিক সারা বছর যে আমাদের যানবাহন চলাচল এবং আমাদের রোডের যে ক্যাপাসিটি সেটা থাকে, কিন্তু ঈদযাত্রা, ঈদের সময় 2-3 দিনের মধ্যে আমরা কোটি মানুষ, লাখো মানুষ না, ঢাকা থেকে বেরিয়ে আমাদের স্বজনের কাছে আমরা নারীর টানে যেতে থাকি, নানান যানবাহনে যেতে থাকি। এই সময় কিন্তু কতগুলো জায়গায় ঠিকই বলেছেন যে যখন একটি গাড়ি বিকল হয় বা একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেটা কিন্তু এই যানজটের মধ্যে সেগুলোকে অপসারণ করে অনেক সময় কম বেশি সময় লাগতে পারে। তো ঈদের সময় যখন একটা স্পেশাল যাত্রা, আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের একটা উৎসব মুখর এই যাত্রা, এটি অনেক দেশেই নাই, কয়েকটি দেশে বিশ্বে মাত্র এই ধরনের যাত্রা আছে ঈদ যাত্রা, সেটা আমাদের একটি ঐতিহ্যবাহী একটি যাত্রা। সেইখানে একটা মানসিক প্রস্তুতি আমাদের সবারই থাকে যারা ঈদ যাত্রায় সামিল হন, যে এইরকম ছোট মাঝারো ধরনের কিছু যানজট, আমি বলবো না এক ধরনের সমাগম বা একটু ডিলে, একটু স্লথ, এটা হবে, এটা খুব স্বাভাবিক। সেই সমস্ত কিছু বিচ্ছিন্ন জায়গা থাকতে পারে, কিন্তু ওভারঅল একটা স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক ঈদযাত্রা হয়েছে এবং নিরাপদ হচ্ছে, সেই খবরটা কিন্তু ম্যাক্সিমাম আপনাদের এবারের সকল টেলিভিশন এবং মিডিয়া কিন্তু কাভার করেছে। কিছু কিছু জায়গায় থাকতে পারে, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। জি, এবং এই যে যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, সেখানটাও আমরা দেখেছি যে প্রায় দ্বিগুণ সময় কিন্তু এবার লেগেছে। বিশেষ করে যদি আপনি গতকালকের আগের দিন দেখেন, গতকালও এমন পরিস্থিতি কিন্তু সড়কে ছিল, এবং যেটি বারবারই বলা হয়েছে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে যত্রতত্র গাড়ি থামানো হবে না, যেখানে সেখানে হাট বসতে দেওয়া হবে না, বা এই জায়গাগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে। তেমন ব্যবস্থাপনা হলে তো পরিস্থিতিতে বদল আসতো, তাহলে এই যানজট কেন হচ্ছে? পরিস্থিতিতে বদল এসেছে। আমরা 1 মাস 1.5 মাস আগে থেকেই, বিশেষ করে আমাদের মহাসড়কগুলো তো নানা জনপদের ভিতর দিয়েই গেছে, আশেপাশে হাট বাজার আছে, আর অদূরেই মহাসড়কের আশেপাশে 202টা আমাদের পশুর হাট বসেছে। সেগুলো নিরাপদে একটু দূরত্বে রাখার ক্ষেত্রে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন মিলে কিন্তু সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। কোথাও এরকম খবর নাই যে গরুর হাটগুলো মহাসড়কের উপর এসে গেছে, সেই ব্যবস্থাপনা খারাপ হয়েছে, তার জন্য যানজট তৈরি হয়েছে। ঢাকা চট্টগ্রাম রোড বলেন, সিলেট রোড বলেন, সকল রোডই কিন্তু এই ধরনের কোনো ঘটনা নাই। এবং হাট বাজারগুলো, যেগুলো হকার বা বিভিন্ন আমাদের প্রান্তিক মানুষগুলো অনেক সময় রাস্তার পাশে দোকান পোস্টা বসায়, এটা আমরা দেখি। আমরা কিন্তু ঈদের আগে কিন্তু সেগুলো অপসারণ করে রাস্তা চলাচলের একেবারে সুগম আমরা যতটা পারি সেটি করা হয়, এবং তার সুফলটা পাচ্ছে। আমি সারা বাংলাদেশের সকল দিকে যে সমস্ত আমাদের ঈদযাত্রাগুলো হয়, আমরা খুলনার দিকে, চট্টগ্রামের দিকে, সিলেটের দিকে, এই সমস্ত জায়গায় কোথাও কোনো প্রশ্ন ওঠে নাই। একমাত্র আমাদের উত্তরবঙ্গগামী যে যাত্রাটি হয়, সেটিও গতকাল
এবং তার আগের দিন যখন শুধুমাত্র আমাদের লাখো লাখো শ্রমিক এই শ্রমঘন অধ্যুষিত এলাকা থেকে যখন রাস্তায় চলে আসেন, তারা দিক বিদিক খুঁজেন, তার গাড়িটা খুঁজেন, দরদাম করেন, তখন রাস্তায় একটা বিরাট জট তৈরি হয় এবং গাড়িগুলো তখন খুঁজে খুঁজে পেতে দেরি হয়। এই যে একটা হয়, যেটা আমরা প্রতি বছর দেখছি যে এটি একটি সমস্যা আছে, কিন্তু সেইটি আমাদের সার্বিক ব্যবস্থাপনা দিয়ে কিন্তু একটা সহনশীল মাত্রায় রেখে আমাদের যাত্রীদেরকে কিন্তু আমরা পার করছি। জি, অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, মোহাম্মদ শাহাবুদ্দিন খান যেটি বললেন যে আমরা প্রতি বছরই দেখে থাকি যে পোশাক শ্রমিকদের আসলে ছুটি হয়ে যাওয়ার পর তারা যে রুট বেশিরভাগ ব্যবহার করে থাকেন সেই জায়গাগুলোতে যে ধরনের সমস্যা, তার মানে আমরা প্রতি বছর আমাদের এই অভিজ্ঞতা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী পরবর্তী বছর তো সেই যাত্রা স্বস্তি করার নিশ্চয়ই সুযোগ আছে, কি বলবেন? জি, অবশ্যই। তার আগে আমি একটু বলি, শাহাবুদ্দিন ভাই যেটি বলছেন, আমি অনেকগুলি পয়েন্টে একমত যে আসলে আমাদের যানজটের, বিশেষ করে আগে আমরা যেমন দেখতাম 7 দিন 8 দিন ধরে লাগাতার যে যানজট, সেটা এখন আমরা দেখি 2 দিন বা 3 দিন। এবং যানজট প্রবণ যে জায়গাগুলি ছিল 300-এরও বেশি, এখন কমে আমরা যেটা বলি প্রায় 155টা স্পট আছে যেটা আসলে যানজট হতে পারে। তো আসলে যেটি বলছিলাম যে সময়সীমা যেমন কমেছে, যানজট প্রবণ যে স্পটগুলি আছে সেটাও কমে এসেছে, কারণ সড়ক অবকাঠামোর সক্ষমতা বেড়েছে। কিন্তু আসলে ঈদের সময় যে চাপটা আসে 2-3 দিন, বিশেষ করে আপনি জানেন গতকাল এবং তার আগের দিন আপনি বলছিলেন, এই চাপ নেওয়ার সক্ষমতা আসলে আমাদের সড়ক অবকাঠামো নাই, এটা আসলে স্বীকার করতে হবে। এবং আসলে সড়ক অবকাঠামো আসলে আমরা কখনোই এভাবে তৈরি করি না যে ঈদকে মাথায় রেখে আমি 14 লেন 20 লেনের সড়ক তৈরি করব, সেটা আসলে ফিজিবল না। আর্থিকভাবে বলেন বা বাণিজ্যিকভাবে বলেন, এটা ফিজিবল হবে না। তাহলে কি দরকার? আসলে দরকার হচ্ছে ম্যানেজমেন্ট। যেটা বলছিলেন যে তাদের তদারকি বা মনিটরিং এ প্রযুক্তি নির্ভর হয়েছে, অবশ্যই আমিও তার সাথে সহমত। কিন্তু আমাদের অপারেশন সাইডে বা পরিচালনার সাইডে কিন্তু এখন আমাদের ডিজিটাইজেশন হয়নি। আমরা ডিজিটাল বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন স্মার্ট বাংলাদেশের কথা বলছি, কিন্তু আমাদের টোল প্লাজাগুলি কিন্তু এখনো ওই যে সনাতন পদ্ধতিতে হাতে আমরা হাত বাড়িয়ে টাকা দিব, আবার ভাঙতি টাকা আবার ফেরত দিবে। এই যে দেখেন ভোগান্তি, আপনি প্রত্যেকটা টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজা বলেন বা যমুনা ব্রিজের টোল প্লাজার কথা বলেন, সেইখানে ঘন্টার পর ঘন্টা 10 কিলোমিটার 12 কিলোমিটার কিন্তু যানজট তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে আমরা বারবারই বলছি যে আপনি সনাতন পদ্ধতিতে যখনই টোল কালেকশন করবেন, সক্ষমতা 5 থেকে 6 গুণ কমে যায়। তার মানে আমি কিন্তু যদি ডিজিটাইজেশন করতে পারতাম, আমরা আরএফআইডি সিস্টেমের কথা বলছি, আপনি 12 বছর আগে বিআরটিএ প্রকল্প নিয়েছিল, আরএফআইডি বসানো হয়েছে, সেই আরএফআইডির সুবিধাটা কোথায় সেটা তো আমরা এখন পর্যন্ত বুঝলাম না। এই যে আপনার টোল প্লাজায় যে দীর্ঘ সারি, এই যে ভোগান্তি, এবং তো আপনি একটা মজার জিনিস দেখেন, টোল প্লাজায় গিয়েই দেখবো আমরা প্রতিবার যে আপনার বাসগুলি নষ্ট হয়ে যায়, কারো তেল পুড়িয়ে যায়, কারো ইঞ্জিন বিকল হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। টোল প্লাজায় গিয়েই সমস্যাটা হয়। তো এই জায়গাগুলিতে পরিচালনার ডিজিটাইজেশনটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। এটা করতে পারলে এত সুন্দর একটা সিনক্রোনাইজেশন হতো। কারণ হাইওয়ে পুলিশ কিন্তু তারা সড়কে থেকেছে, গায়ে গতরে অনেক চেষ্টা করছে এবং করেই যাচ্ছে, কিন্তু সিস্টেমটা কিন্তু আমার যদি একেবারেই তাই, ব্যবস্থাপনা সেটি স্মার্ট যদি না হয়, এবং বিশেষ করে আমরা দেখছি যে এই যে বাস বিকল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরিবহনের যে ফিটনেসের বিষয়টি, এটি নিয়ে তো একটা লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে। আমরা ফিরবো, বাড়তি ভাড়ার অভিযোগও রয়েছে, এসব বিষয় নিয়ে। একটা বিরতির সময় হয়ে গেছে, আপনারা দুজনই আছেন আমাদের সঙ্গে। দর্শক, বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা আছেন ৭১ সংযোগে। আজকে আমরা কথা বলছি ঈদে বাড়ি ফেরা। বেশিরভাগ মানুষই ফিরে গেছেন, কাল ঈদ, এবং এই বাড়ি ফেরা এবার কেমন হলো, ব্যবস্থাপনা আরও কতটা ভালো করা যেত, এসব বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন হাইওয়ে পুলিশের প্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন খান এবং সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। আবারও ফিরছি তাদের কাছে। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, এই যে আমাদের প্রতিবেদনেও আপনি দেখেছেন যে উত্তরবঙ্গের কথাই না হয় ধরে, যে বাসগুলো যাচ্ছে সেগুলো সময় মতো ফিরতে পারছে না, অনেকটা সময় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, অনেক কাউন্টারে টিকিটও দেওয়া হচ্ছে না এই কারণে যে বাস কখন আসবে। এবং যারা পরিবহনের সাথে যুক্ত আছেন তারা বলছেন যে ফিরতে অনেকটা সময় লাগছে, যেতে সময় লাগছে। এই সমস্যাটি কেন হলো, সেটি আসলে আগে থেকে সমাধান করা সম্ভব হতো কিনা? না, একটা জিনিস আমাদের সবারই একটু মনে রাখা দরকার যে আমরা এই ঈদের দিনগুলো ছাড়া, ঈদের যে দিনগুলো ছাড়া স্বাভাবিক সময়ে যখন আমরা চলাফেরা করি এই রাস্তায়, তখন আমাদের মহাসড়কের যে গতি থাকে, যে স্মুথ থাকে, ঈদের সময় বিশেষ করে পিক ডে 2টাতে বা 1টাতে এই সময়টা একটু গতি কম হবে, একটু ধীরে হবে। এটা তো খুব স্বাভাবিক, কারণ আমরা যেখানে প্রতিদিন হয়তো আমরা যাত্রী যাই, ধরেন
1 লাখ, সেখানে আমরা 5 লাখ যাচ্ছি। একটা উদাহরণ হিসেবে বললাম। এই যে অতিরিক্ত যাত্রী যে একসাথে আসা, তার জন্য অতিরিক্ত যে যানবাহনগুলো একসাথে আসা, এইরকম সারা বছরের প্রস্তুতি থাকে না, এটা বিশেষ আয়োজন করতে হয়। সেখানে একটু অন্য সাধারণ দিনগুলোর তুলনায় একটু স্লো হবে, এটা খুব স্বাভাবিক। একটু সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখন যেটা দেখা যায় যে আগে হয়তো এখান থেকে রংপুরে যেতে 6 ঘন্টা লাগতো, 7 ঘন্টা লাগতো, সেখানে 8 ঘন্টা লাগতে পারে। ঈদের সময় হয়তো 9 ঘন্টা লাগে, এরকম 1-2 ঘন্টার হেরফের হচ্ছে। কিন্তু এক সময় ছিল এটা একদিন ধরে যাওয়া যেত না, সেই অবস্থাটা নেই, সেই ভোগান্তিটা নাই। এটা কিন্তু উন্নয়নের সুফল এই বাংলাদেশের মানুষ ঈদ যাত্রাও কিন্তু পাচ্ছে, আমাদের ব্যবস্থাপনাও সেক্ষেত্রে সহায়ক হচ্ছে। আরেকটি যেটা বলছিলাম যে মহাসড়কগুলো 4 লেন 6 লেন ডেডিকেটেড সার্ভিস লেন যখন হয়েছে তখন কিন্তু গতি বাড়ছে। যেমন আমরা এদিক থেকে ঢাকা থেকে চন্দ্রার পরে কিন্তু আমরা খুব দ্রুত গতিতে কিন্তু আমরা আমাদের যে বঙ্গবন্ধু সেতু সেখানে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু সেতু একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, সে ঘন্টায় কতগুলো যানবাহন পার করতে পারবে, তার থেকে বেশি সংখ্যক গাড়ি কিন্তু সেখানে ওয়েটেড থাকছে। তাহলে পরে কিছু গাড়ি তো কিউতে থাকবে যখন অতিরিক্ত চাপ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। আর কিছু 2-1টা গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয় বা বিকল হয়, সেগুলো অপসারণ করতে সময় লাগে। এত লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি যেখানে যায়। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আপনি যে বিষয়গুলো বলছেন সেগুলো অস্বীকার করছে না, কিন্তু আমরা জানি যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে যানজটের, ঈদের যাত্রার আগেও তারা বলে থাকেন যানজটের অন্যতম কারণ হতে পারে, ভোগান্তির কারণ হতে পারে একটি হচ্ছে ফিটনেসবিহীন যে যানবাহন সেটি যদি চলে, হাট বাজার বসে, এর বাইরে রয়েছে অতিরিক্ত ওজনের পণ্য পরিবহন করে কোনো গাড়ি, সেই কারণে ধীরগতি হতে পারে। যেসব নিষিদ্ধ ঘোষিত যেসব যানবাহন আছে, নসিমন বা ভটভটি যেটাই বলা হোক না কেন, সেটি কিন্তু আমরা মহাসড়কে দেখে থাকি। এবং আপনি এটিও জানেন যে অনেক সময় আমরা দেখে থাকি উড়াল সড়কেও বাসগুলো থামিয়ে তারা যাত্রী নিচ্ছেন। এই জায়গাগুলো তো অনেক আগে থেকেই জানা, স্বাভাবিক সময়ও ঘটে। এটাতে আপনারা নজর দিয়ে তো ব্যবস্থা নিতে পারেন না। উড়াল সড়কে বোধহয় আমরা খুব কমই অভিযোগ পেয়েছি যে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা হয়। হয়তো রেয়ার একটা ঘটনা চোখে পড়তে পারে, হয়তো হঠাৎ কেউ পড়ে থাকতে পারে, এটি বড় ধরনের সমস্যা আকারে আসে নাই। তবে আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে 3 হুইলার বা এই জাতীয় যে যানবাহন, অপ্রচলিত যানবাহন রয়েছে, অযান্ত্রিক যানবাহন রয়েছে, সেগুলো আমাদের মহাসড়কে রয়েছে। যদিও মহাসড়কে এই ধরনের যানবাহন নিষিদ্ধ, আমাদের হাইকোর্ট থেকেও নিষিদ্ধ আছে, 22টা মহাসড়কে আপনার মন্ত্রণালয় থেকেও আমরা এটা নিষিদ্ধ আছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যেমন গত বছর প্রায় 70,000 এই ধরনের যানবাহন যাতে মহাসড়কে না আসে তার জন্য তাদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, আটক করেছি। কিন্তু শাস্তিটাই যথেষ্ট হচ্ছে না, আমি আপনার সাথে একমত। তারপরে মহাসড়কে এই ধরনের যানবাহন চলে আসে, সেইটার কারণে কিন্তু কিছু স্লোত হয়। কিন্তু যে সমস্ত মহাসড়কগুলোতে ডেডিকেটেড সার্ভিস লেন সহ আমাদের এক্সপ্রেসওয়ে হয়েছে, ঢাকা থেকে মাওয়া থেকে এই ভাঙ্গা পর্যন্ত, এইদিকে ঢাকা থেকে চন্দ্রা হয়ে আমাদের একদম এখন তো রংপুর পর্যন্তই বলা চলে, ওইদিকে বঙ্গবন্ধু সেতুর পরে কিছু কিছু জায়গা নির্মাণাধীন আছে, ওই রোডটাও কিন্তু একই ধরনের এক্সপ্রেসওয়েতে পরিণত হতে যাচ্ছে। এই সব জায়গায় কিন্তু এই বিষয়গুলো সলভ হয়েছে। এইখানে ডেডিকেটেড সার্ভিস লেন দিয়ে স্লো মুভিং ভেহিকেল গুলো যাচ্ছে, আর মাঝখানে 2টা লেন দিয়ে আসা যাওয়া করছে আমাদের দ্রুতগতির গাড়িগুলো। এখানে কিন্তু এই সমস্ত সলভ, আমাদের সরকার কিন্তু সেই লক্ষ্যে হাঁটছে। ক্রমান্বয়ে কিন্তু দেখবেন যে 6 লেন ডেডিকেটেড সার্ভিস লেন সহ 8 লেন হওয়ারও হয়তো প্রস্তাব আছে, এভাবে দিকে যাচ্ছে। তখন কিন্তু 3 হুইলার গুলো আর সমস্যা হয়ে দেখা দিবে না, সে তার গ্রামীণ সড়কগুলোতে চলতে পারবে, মহাসড়কে হরহামেশা উঠতে পারবে না। কিন্তু যে জায়গায় এখনো হয় নাই, আমাদের অসংখ্য হাজার হাজার ফিডার রোড রয়েছে যে মহাসড়কগুলোর সাথে যুক্ত, তারা ভিতরে চলে কিন্তু আবার উঠে চলে আসে স্বল্প দূরত্বে যাওয়ার জন্য 2-3 কিলোমিটার, কিন্তু তারা অতিক্রম করে এক স্টেশন থেকে আরেকটা মহাসড়কে চলে আসে। তারা তেল নিতেও এখানে স্টেশনগুলো আছে। আর আমাদের মহাসড়কগুলোর পাশে কিন্তু অসংখ্য জনপদ, হাট বাজার ইত্যাদি রয়েছে। আর মানুষের এত জনপ্রিয় হয়েছে এই 3 হুইলার গুলো যে তাদের প্যাসেঞ্জার পরিবহন, তাদের এই ছোট ছোট বাজারগুলো এক জায়গাতে আরেক জায়গায় নেয়া, নানান কাজেই তারা ব্যবহার করছেন। হাট বসছে, সেই হাটে পণ্য নেয়ার ক্ষেত্রেও তারা ব্যবহার করছেন, এটাই আমরা দেখেছি। কিন্তু যেহেতু এগুলো নিষিদ্ধ ঘোষিত এবং সেটি একেবারেই বাস্তবায়ন হবে, সেই আশাই তো আমরা রাখবো। অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, আমরা যদি চীনের কথা বলি, ধরেন সেখানে বিপুল জনগোষ্ঠী এবং তাদের যখন নিউ ইয়ার হয় সেই সময়টাতে তারা কিন্তু একটা এলাকা থেকে আরেকটি এলাকায় এইভাবে মানুষজন ছুটে যান পরিবারের সাথে সময় কাটাতে। ইন্দোনেশিয়াও ঈদের সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। তাহলে আমাদের এখানে আমরা জানি যে রাজধানীতে অনেক মানুষ থাকেন, কিন্তু তারপরও আমরা এই যে ব্যবস্থাপনা সেটি সুষ্ঠু করবার বা আরেকটু স্বস্তিদায়ক করবার নিশ্চয়ই সুযোগ আছে।
আমাদের অবশ্যই প্রচেষ্টা আছে এবং ধীরে ধীরে প্রত্যেকবারই একটা ঈদ থেকে জি আমরা জানি আপনাদের প্রচেষ্টা আছে। অধ্যাপক ডক্টর হাদিউজ্জামানকে প্রশ্নটি করেছে। জি দেখেন, আমি একটা কথা বলি। আমরা অবকাঠামোর সক্ষমতা নিয়ে কথা বলছি, আপনি ঢাকার যানজট যে আমরা দেখছি ঈদের সময় সেটা নিয়েও কথা বলছি। একটা উদাহরণ আপনাকে দিই। এক সময় যখন আমাদের আমিনবাজার গাবতলী সেতু 4 লেন ছিল, তখন আমরা দেখতাম গাবতলী থেকে আপনার হেমায়তপুর যেতে 2-3 ঘন্টা পেরিয়ে যেত। এবারও কিন্তু একই ঘটনা ঘটেছে, কিন্তু দেখেন আমাদের কিন্তু এখন 12 লেনের সেতু হয়ে গেছে। আপনি জানেন যে পুরাতন 4 লেনের সেতুর পাশে এখন 8 লেনের নতুন সেতু হয়েছে। তার মানে হচ্ছে, আমি প্রথমে এটা বলছিলাম, অবকাঠামো দিয়ে বা অবকাঠামোর সক্ষমতা শুধু যাচাই বাছাই করে আপনি ঈদের সময় যে চাপ সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার রাজধানীর যত প্রবেশদ্বার আছে প্রত্যেকটা প্রবেশদ্বার এবার পুলসিরাতের মতন ঘটনা কিন্তু ঘটেছে। 3 ঘন্টা লেগেছে শুধুমাত্র প্রবেশদ্বার পার হতে। আপনি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শুরু করে আপনি পোস্তগোলা, আজকেও আমি দেখেছি প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তার মানে হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে কোরবানি ঈদে প্রবেশদ্বারের আশেপাশে যে হাট যদি থাকে, আমরা 4 লেন থেকে 12 লেন করলাম, তারপরেও কিন্তু আমরা এই যানজটের যে তীব্রতা ঢাকা থেকে বের হওয়ার মুখে পারছি না। এবং আপনি কিছুক্ষণ আগে ওটাই বলছিলেন, কেন আসলে আমার ঢাকায় যে আমাদের টার্মিনালগুলিতে বাস দেরিতে আসছে, যাত্রীরা দীর্ঘ সময় বসে থাকছে, কেন আপনি প্রবেশদ্বারতে ঢুকতেই তো তাদের সময় লাগছে। এখানে আমাদের আসলে পলিসিগত সিদ্ধান্ত লাগবে। আপনি যদি প্রবেশদ্বারের পাশে হাট বাজার বসানে, তাহলে কিন্তু আমাকে টার্মিনালগুলোকে শহরের বাইরে নিয়ে যেতে হবে, যাতে করে এই টার্মিনালগুলোকে এই প্রবেশদ্বারের হাট বাজারের যে তীব্রতা, এই যে যানজট জনজট যে জটলা, সেটা পেরিয়ে যদি ঢুকতে হয়, তাহলে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা যাত্রীদেরকে টার্মিনালে বসে থাকতে হবে বা কাউন্টারে বসে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বারবারই বলছি, আপনিও কিছু বলছিলেন বিভিন্ন পয়েন্টে, যেমন যাত্রী উঠানামা করা হচ্ছে বাস থামিয়ে। আপনি কি মনে করেন যে বছরে 1 দিন 2 দিন তারা তাদের অভ্যাস পরিবর্তন করে ফেলবে? এটা অসম্ভব ব্যাপার। এটা একটা অনুশীলনের বিষয়। আপনি যদি সারা বছরই দেখেন সায়দাবাদ বাস টার্মিনালের সামনে এবং স্টেশন রোড থেকে শুরু করে ধোলাই পার পর্যন্ত এখানে অসংখ্য আপনার অস্থায়ী কাউন্টার আছে, এবং টার্মিনালের ভিতর থেকে তারা যাত্রী নেয় না। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের যেহেতু সড়ক পথে যাত্রী বেড়েছে, চাহিদা বেড়েছে, নতুন নতুন রুট হয়েছে, বাস নেমেছে, সব বাসগুলি তারা ওই যে উঠাইতে যাত্রী নিয়ে তারা যায়। তাহলে ওই জায়গায় যদি আমরা পুরো বছর ধরে তাদেরকে যদি শৃঙ্খলার মধ্যে না আনতে পারি, তাহলে এটা তো আসলে হবে না। আবার যখন আমরা উৎসব কেন্দ্রিক ব্যবসা করব এই মানসিকতার মধ্যে রয়েছি, সেই জায়গাটায় তো শৃঙ্খলার কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান এবং মোহাম্মদ শাহাবুদ্দিন খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদের সাথে আবারও ফিরছি একটা বিরতির পর, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা আছেন একাত্তর সংযোগে। ঈদের আগের দিন আমরা দেখেছি রাজধানীর পশুর হাট জমজমাট ছিল। শেষ দিনের কেনাবেচায় খুশি ছিলেন ক্রেতা বিক্রেতারাও। ক্রেতারা বলেছেন শেষ সময় এসে ব্যবসায়ীরা পশুর দাম ছাড়তে শুরু করেন, তাই বিক্রিও বেড়েছে। সহকর্মী রহিম রহমানের কাছ থেকে বিস্তারিত দেখে নেব। ঈদের আগের দিন সাইদনগর হাটে ক্রেতাদের হুড়োহুড়ি। সকালে যে পরিমাণ পশু ছিল এই হাটে, তার চেয়ে কম ছিল না ক্রেতাদের উপস্থিতিও। 1,36,000 টাকা কিনছি এটা, বুঝছেন? আর আল্লাহ জানে কত মন হইতে পারে। আমার মনে হয় কেউ বলতে পারবে না যে গরুর দাম কম, এবং কেউ বলতেও পারবে না গরুর দাম অনেক বেশি। ধরে রাখতেছে দামটা, এখনো ছাড়তেছে না, এরকম মনে হচ্ছে। এদিন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে মাঝারি আকারের গরু। বিক্রেতাদের দাবি শেষ সময়, তাই অল্প লাভেই তারা গরু ছেড়ে দিচ্ছেন। সাধ্যের মধ্যে কোরবানির পশু পেয়ে খুশি ক্রেতারাও। একই রকম পরিস্থিতি ছিল খাসির দামেও। আমি প্রত্যেকটা গরুতে মোটামুটি 5-7 হাজার 10 হাজার টাকা আমি লাভবান হয়ে আমি বিক্রি করছি। গতকালকে দাম বেশি হয়েছে বা ভাবছি যে গতকালকে ভাইছি আর কি, আজকে কষ্ট করলাম তাই কি আরো যে দামে কেনা সে দামে তো না বেচা নাই, গরু প্রতি 20-30 হাজার করে নাই। আরিও নাই দিতে আমার মিডমই আছে, আমার সমস্যা নেই, আমার আল্লাহর রাস্তা কিছু কুরবান দেবো, আমার ইয়া নেই। 2টা 45,000। 2টা সস্তায় পাইছেন নাকি? সস্তা না, দাম ঠিকই আছে। লস দিয়ে তো বিক্রি করা যাবে না, অ্যাটলিস্ট আমরা আমাদের সমান হইলো আমরা ছেড়ে দেবো। আল্লাহর নামে কোরবানি দেব, এত লাভ আর লস কি? ব্যাপারীরা আসছে অনেক কষ্ট করে। তবে কপাল পুড়েছে বড় গরুর ব্যাপারীদের। যোগান বেশি হলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। শেষ মুহূর্তে বিক্রির জন্য যেসব ব্যাপারী বড় গরু ধরে রেখেছেন, তারা পড়েছেন উভয় সংকটে। গতকাল এই গরু আমার 2টা 6,000-70,000 টাকার দাম বলছিল, আর সেই গরু কেউ এসে 2,000 আর কম বললে, কেউ এসে মানে 2 লক্ষ টাকা বললে, শেষ মুহূর্তে 2.5-3 লক্ষ টাকার মতো বেচা কেনা করলাম। বিপদে একটা এটা বলতে পারি যে হ্যাঁ, আর খাবার কস্টিং খরচটা বাড়বে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো যদি আমি আরো 1-1.5 বছর রাখি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। গরুটা আগে দাম দিছে
4,10,000 দাম দিছে, আজকে দাম দিতেছে। তবে গেল কয়েক বছরের তুলনায় এবার ভালো ব্যবসা করেছেন বলে জানালেন অধিকাংশ ব্যাপারী। শেষ দিনের বেচা বিক্রিতে মোটামুটি সন্তুষ্ট ক্রেতা এবং বিক্রেতারা। এবার বেশি লাভ করেছেন মাঝারি সাইজের গরু বিক্রেতারা। তবে সবচেয়ে বড় বিপত্তি বেঁধেছে এমন বড় সাইজের। আমার সামনে যে গরুটি রয়েছে এই গরুটিও গতকাল পর্যন্ত 4.5 লক্ষ টাকা দাম বলেছেন ক্রেতারা। তবে আজকে এই গরুটির দাম বলা হচ্ছে 3 লক্ষ থেকে সর্বোচ্চ 3,10,000 টাকা। রহিম রুমন, 71, ঢাকা। কোরবানির পশুর হাটের খবর দেখলাম আমরা। আগামীকাল কোরবানির ঈদ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন এবং এই কারণে আমরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এবং ডক্টর আদিল মুহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ ও সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আপনাদের দুজনকেই ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে 24 ঘন্টায় বর্জ্য অপসারণ করা হবে। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজধানীতে, আপনাদের প্রস্তুতি জানতে চাই। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপিকা এবং আমার শ্রদ্ধেয় আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু আগামী দিন আমাদের মহিমান্বিত ঈদ, পবিত্র ঈদুল আজহা, সেজন্য আমি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি যে প্রশ্নটি অবতারণ করেছেন, হ্যাঁ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এই সেবার ক্ষেত্রে মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য স্বল্প সময়ের ভিতরে এই নগরবাসীকে একটি স্বস্তিদায়ক অবস্থায় ফিরে এনে দিতে হবে। সুতরাং এটি কিন্তু একটি বিশাল কর্ম। আমি যদি বলি ওই দিন আমাদেরকে প্রায় 15,000 মেট্রিক টন বিশেষভাবে প্রথম দিনে বর্জ্য অপসারণ, স্বাভাবিক পর্যায়ের বাইরেও কিন্তু আমাদের এই গত বছরে যে সমস্ত ভালো মন্দ এবং যেগুলা আমাদের ভুল ত্রুটি ছিল সেগুলো পর্যালোচনা করে হাটের ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং আমাদের যে পশু জবাই থেকে যে বর্জ্য আসবে দুটোকে আমরা ভিন্ন ব্যবস্থাপনা নিয়ে এসেছি, অর্থাৎ দুটি ব্যবস্থাপনার মধ্যে। আপনারা ইতিমধ্যে যদি লক্ষ্য করবেন দেখবেন আমরা বিকাল থেকে কিন্তু হাট যেহেতু সংকুচিত হয়ে আসছে, সেই কারণে সেই বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটি কিন্তু যান যন্ত্রপাতি পৃথকভাবে দিয়ে কিন্তু আলাদা একটা ব্যবস্থাপনার মাধ্যমে সেই কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমার কাছে যে পরিসংখ্যান আছে 35% বেশি কার্যক্রম আমাদের বর্জ্য অপসারণের কাজ শেষ হয়ে গেছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়, অর্থাৎ আগামী দিনে আশা করি যে সেই হাটের বর্জ্যগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় আসতেছে, সেটি হচ্ছে যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। হ্যাঁ, আমরা বলেছি একটু সময় নিয়ে বলেছি, কারণ হচ্ছে এখানে এখানে আমাদের জনশক্তি, দ্যাট ইজ আমাদের কর্মী বাহিনী কাজ করবে, যান যন্ত্রপাতি এখানে সংযোজিত হবে। আপনাদের সাথে জ্ঞাতার্থে বলি যে আমরা গতবারের চেয়ে অনেক বেশি ইকুইপড ইনশাআল্লাহ। সেটি হচ্ছে নতুন 25টি আমাদের ড্রাম ট্রাক সংযোজন হয়েছে, 15টি আমাদের পেলোডার সংযোজিত হয়েছে এবং অন্যান্য সংস্থার থেকে আমরা সহযোগিতা নিচ্ছি। আমাদের নতুন জনবল সংযোজন হয়েছে। এই জন্য আমরা প্রায় 11,000 কর্মী আমাদের এই কার্যক্রমের সাথে সেখানে সম্পৃক্ত থাকবে। তারা আগামী দিন দুপুর 2টা থেকে সেই কার্যক্রমটি শুরু করবে। আমরা 24 ঘন্টা আপনাদের কাছে বলেছি, কিন্তু আপনারা আশা করছেন তার আগেই আপনারা আপনাদের কাজ শেষ করতে পারবেন। জি, মোহাম্মদ মিজানুর রহমান, আমরা অন্যান্য দেশেও যদি দেখে থাকি, মুসলিম দেশগুলোতেও আমরা দেখে থাকি নির্দিষ্ট জায়গায় সেখানে পশু কোরবানি করা হয়। 2015 সালে 2 সিটি কর্পোরেশনেরই এমন একটি উদ্যোগ নিয়েছিল যে তারা জায়গা নির্দিষ্ট করে দেবে সেখানে কোরবানির জন্য। সেই প্রকল্প শেষ পর্যন্ত বাস্তবায়ন আপনারা করতে পারলেন না কেন? জি, আসলে এটা একটি নির্ভর করে সকলের সহযোগিতা, সকলের মন মানসিকতা থেকে সবকিছু। আমরা এখনো প্রস্তুত আছি। আপনি দেখবেন এক একটা শ্রেণী পেশার বিশেষভাবে আমাদের জনগণের যে মন মানসিকতা বেশি, নিজের পরিবারকে বা একটা গোষ্ঠীকে নিয়ে কিন্তু কোরবানিটা নিজের ঘরের বা নিজের ক্যাম্পাসের মধ্যে, নিবেশের মধ্যে, কিন্তু একটু দূরে গিয়ে পরিবেশের সেই মানসিকতাটা আসবে এখনো গড়ে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশাল একটা কি বলবো যে মানসিকতার পরিবর্তন আনতে হবে। যদি এটি করা সম্ভব হয়, ধর্মীয় দিক থেকে আমাদের ইমাম সাহেবদেরকে এখানে এগিয়ে আসতে হবে, যে তারা যদি সবাইকে যে মোটিভেট করে, এবং আমরা সেক্ষেত্রে করে দেওয়ার জন্য প্রস্তুত আছি।
এইবারও আমরা কয়েকটি জায়গায় করে দিচ্ছি। সেটা হলো একটা কিছু শ্রেণী পেশার মানুষের জন্য যারা সমগোত্রীয় মানুষ, তারা কিন্তু আমাদেরকে কাছে চেয়ে নিয়েছে, আমরা করে আমরা স্বাচ্ছন্দ্য, কারণ আমাদের একটা কাজ করার মধ্যে সেটা যদি সৎ ব্যবহার হয়, আমাদের একটা আত্মতুষ্টি থাকে। আমরা এক জায়গায় যদি বর্জ্যগুলো নিয়ে যেতে পারি, আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে জি, পরিবেশের জন্য ডক্টর আদিল মোহাম্মদ খান, এখানটায় আপনার মন্তব্য নিতে চাই। অবশ্যই যারা পশু কোরবানি করছেন তারা সবসময় বলে থাকেন, তারা দেখে আসছেন জন্মের পর থেকে এইভাবেই হচ্ছে বাড়িতে, সেটি তাদের জন্য সুবিধাজনক হয়। কিন্তু এই জায়গাটায় পরিবর্তন আনা, যেটি মোহাম্মদ মিজানুর রহমান বলছিলেন, সেখানটায় কি আপনি আরো কোনো উদ্যোগ নেয়ার প্রয়োজন ছিল কিনা বলে মনে করেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে ধর্মীয় বিষয় আছে কুরবানির সাথে জড়িত, এবং তার সাথে আমাদের কুরবানির বিষয়টা আমাদের কালচারের সাথে একীভূত হয়ে গেছে। এখন 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ দেখেছি গত কয়েক বছর ধরে যে নির্দিষ্ট স্থানে কুরবানি করার, কিন্তু সেখানে মূল বিষয়টা যেটা হয়েছে যে 2 সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানের পরিমাণ, আমাদের যে টোটাল যে পরিমাণ কুরবানি হয় সেটাকে ধারণ করার মতো আসলে সেই অর্থে যথার্থ না। এবং একই সাথে যেটা আপনিও বলছিলেন, আমাদের মিজান ভাই বলছিলেন যে মানুষের ধর্মীয় অনুভূতি, কালচার বলতে যে শুধুমাত্র আমরা যে সনাতন ভাবে দেখি যে ভবন বা সেটা যেমন হিস্ট্রি অংশ, কালচার অংশ, আমাদের কুরবানির যে কালচার সেটা একটা বড়। এবং প্ল্যানিং এর দিক থেকে এই যে মানুষের কৃষ্টি কালচারকে আপনি যদি লালন করতে চান, সেটাও আসলে এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থাকে। ধর্মীয় যে ভিত্তিটা তো আছেই, সব মিলে এটা খুবই চ্যালেঞ্জিং যে বাংলাদেশের মতো জায়গাতে মানুষকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া, এবং সেটা আদৌ রাইট অ্যাপ্রোচ হবে কিনা সেটা একটা আসলে তাত্ত্বিক আলোচনা হতে পারে। কারণ আমরা একটা চাই যে কুরবানির যে বর্জ্যগুলো আমরা খুব দ্রুত অপসারণ করতে চাই, এবং সেটার ক্ষেত্রে 2 সিটি কর্পোরেশনের যে পরিমাণ সাফল্য, এটা আমরা বলো অনেক ব্যর্থতার মাঝখানে তাদের এই সাফল্যকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। ঢাকার মতো 1.5 কোটি শহরে 1-1.5 দিনের মধ্যে যেভাবে পুরো শহর প্রায় পরিষ্কার হয়ে যায়, বিচ্ছিন্ন 2-1 জায়গায় হয়তো কিছুটা ব্যর্থতা থাকতে পারে, কিন্তু এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। এখন মানুষকে কিভাবে আরো সচেতনতার সাথে আরো পরিষ্কার পরিচ্ছন্ন কুরবানি দেয়া এবং পরিবেশকে সংরক্ষণ করা যে ধর্মীয় মূল্যবোধের অংশ, বিশেষত ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে যদি মানুষকে বার্তাটা আরো ছড়িয়ে দেওয়া যায়, মানুষ যেন যত্রতত্র যেন তার আশেপাশের ড্রেনে বা এমন জায়গাতে ময়লাগুলো না ফেলে যেটা সিটি কর্পোরেশনের জন্য উপদ্রব এবং পরিবেশের জন্য অস্বাস্থ্যকর, এই বার্তাটা আরো ছড়ানো উচিত। এটি মানুষের সচেতনতা আসলে যত বৃদ্ধি করা যাবে তত আমরা পরিবর্তন দেখব। একটি কথা আমরা প্রতি বছরই এই যে বর্জ্য অপসারণের সময় দেখি যে বলা হয় যে ড্রেনেজ ব্যবস্থা, সেখানটায় আমরা জানি আমাদের সমস্যা রয়েছে, বৃষ্টি হলেই জলাবদ্ধতা ঘটে থাকে। এই ড্রেনেজ ব্যবস্থার যদি আসলে উন্নয়ন না ঘটানো যায়, তাহলে আসলে বর্জ্য সুষ্ঠুভাবে এবং খুব দ্রুত অপসারণের ক্ষেত্রে আমরা খুব একটা লাভবান হব না। এইখানটায় আপনার মন্তব্য নেব। অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাপনা তো আমাদের অবশ্যই উন্নয়ন লাগবেই, এবং যেটা হয় আমাদের অধিকাংশ ক্ষেত্রে বড় ড্রেনগুলোতে সিটি কর্পোরেশনের রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকলেও এলাকার যে ছোট ছোট নালা নর্দমা, সেখানে অনেক সময় আমরা দেখি যে সেই জায়গাতেই কিন্তু প্রচুর ময়লা আবর্জনা জমে থাকে, এবং কোরবানির ময়লা আবর্জনা প্রধানত লোকাল ড্রেনগুলোতেই পড়ে। সেজন্যই আমরা আবার বর্ষা সামনে আসছে, কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এই জন্যই আসলে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাপনার তাৎপর্যপূর্ণ উন্নতি দরকার। সেই উন্নতি হলে যেমন আপনি কোরবানির সময় তার সুফল পাবেন, আবার বর্ষা বা বৃষ্টিতে সেই সুফলটা পাবেন। এই জন্যই এর সাথে লোকাল জনগণকে সম্পৃক্ত করার বিষয় আছে। যেমন কোরবানির সময় যদি কারোর বাড়ির আশেপাশে ড্রেনে যদি ময়লা পাওয়া যায়, তাহলে সেই বাড়ির মালিককে বা তাদের আশেপাশের অধিবাসীকে পেনাল্টি দেওয়া, এগুলো ধীরে ধীরে চালু করা দরকার। কেননা আমরা যদি মনে করি যে কোরবানি জনগণ তার বাড়ির আশেপাশে দিতে চাচ্ছে, এটাকে এখন আমরা অ্যালাউ করছি, তাহলে অবশ্যই তাকেও সেই দায়বদ্ধতা জায়গা আনতে হবে যেন আপনি কোরবানি দেন, কিন্তু আপনাকে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। সিটি কর্পোরেশন অবশ্যই সেকেন্ডারি যে ট্রান্সফার অফ ওয়েস্ট সেটা করবে, আপনার একদম ইমিডিয়েট জায়গাটা তো আপনাকে প্রাথমিকভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, সেগুলো তো তাকিদ করতে হবে। মোহাম্মদ মিজানুর রহমান, সময় অল্প, আপনার মন্তব্য ছোট্ট করে নিতে চাই এখান থেকে। জি, ধন্যবাদ। প্রথমত আমি আদিল ভাই যে কথাগুলো বলেছেন ওনার সাথে ওনার প্রতি সম্মান রেখে বলছি। বিষয়টা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ের সাথে ড্রেনের কোনো সম্পর্ক থাকা উচিত নয়, কারণ আমি ড্রেনকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রথম ব্যবহার করি কেন? অবশ্যই না। আমি আপনাদের কাছে পলি ব্যাগ সরবরাহ করে আপনি সেখানে রাখেন সার্টিন যেহেতু, আর আমার কিছু ব্যর্থতা আছে আমি অস্বীকার করি না, কিন্তু আপনাকে আমার দিকের কিছু লিমিটেশন গুলো আপনাকে দেখতে হবে। আপনি নাগরিক হিসাবে যে প্লাস্টিক বর্জ্য দিয়ে যেভাবে আপনি ভরাট করে দিচ্ছেন আমার ড্রেন গুলো, আপনাকে আমি শত শত এভিডেন্স দেখাতে পারবো যে আমার
প্রতিটা পিট কিংবা আমাদের প্রতিটা ড্রেন কিংবা কিভাবে বদ্ধ হয়ে যাচ্ছে, পানি প্রবাহের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, খাট পালং তোষক থেকে শুরু করে সবকিছু আপনি ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এগুলা কিন্তু সুতরাং এক্ষেত্রে নাগরিক সচেতনতা অনেক বৃদ্ধি করছে। আমাদের কিছু স্বল্পমেয়াদী কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করা হয়েছে। স্বল্প মেয়াদী করে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো যেমন আদি বুড়িগঙ্গাকে আমরা একটা পর্যায়ে নিয়ে এসে আজকে দৃশ্যমান আপনারা দেখেছেন, এরকম আরো বড় বড় আরো 4টি পরিকল্পনা আছে। তার সাথে কানেক্টিভিটি ছোট খালগুলো যদি আমরা কানেক্টিভ করতে পারি এবং আমাদের এই ড্রেন গুলাকে যদি ব্যবহার করতে পারি এবং আমাদের নাগরিক সচেতনতা, জি একেবারে, এবং নাগরিকদের সচেতন করা, সম্পৃক্ত করার ক্ষেত্রেও নিশ্চয়ই সিটি কর্পোরেশনের চেষ্টা অবশ্যই থাকা উচিত। অনেক ধন্যবাদ মোহাম্মদ মিজানুর রহমান এবং ডক্টর আদিল মোহাম্মদ খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগে। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।